যেমন ধরেন আমরা বলেছি যে শিশুরা হলো যে আবেগপ্রবণ, এটা একটা বলেছি। শিশুরা গল্প ভালোবাসে, এটাকে আমরা বলেছি। শিশুরা অনুকরণ করতে ভালোবাসে, সে জিনিসটা আমরা বলেছি। তো তার মানে এরকম কিছু কিছু বিষয় আছে আপনারা সবাই কমনলি বলেছেন। তো এবার আসেন আমরা কিছু দেখে নেই আসলে শিশুদের কিছু বৈশিষ্ট্যের কথা যদি আমরা চিন্তা করি। প্রথমত আমরা যদি বলি যে সব শিশুরা কিন্তু একরকম না, এইটা হলো মানে প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, সবাই একরকম না, এইটা বলতে পারি যে সব শিশু একরকম না। এটা হলো আমার প্রথম বৈশিষ্ট্য, যে এরা সবাই একরকম না। এক একজন এক এক রকম, এক একজনের এক একটা চাহিদা। কেউ কোনো জিনিসকে খুব বেশি ভালো লাগে তার কাছে, আবার আর একজনের হয়তো ওই জিনিসটা ভালোই লাগে না, এরকমও হয়। তো তার মানে তাদের হলো যে এক একজন এক এক বৈশিষ্ট্যের অধিকারী হয়, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শিশুরা সবসময় নিজেদের মতো করে পৃথিবীটাকে দেখে। ওরা সবসময় ওদের মতো করে পৃথিবীটাকে দেখে, আপনার আমার মতো নয়। মানে আমরা যারা বড় হয়ে যাই, বড়রা একরকম পৃথিবীটাকে দেখি, কিন্তু ওদের পৃথিবী কিন্তু ওদের মতো করে। তো যার কারণে কিছু ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় আমাদের, যে আমরা কোনো একটা জিনিস বাচ্চাদের কাছে চাই, সেটা চাই কিভাবে? আমাদের আলোকে চাই, আমাদের চাওয়া পাওয়ার আলোকে চাই। ধরেন আমি চিন্তা করি যে আমার বাচ্চাটা সমাজে বা এক জায়গায় নিয়ে গেলে সে যাতে এমন কিছু না বলে ফেলুক যেটা আমার জন্য বিব্রতকর, কিন্তু ও কিন্তু ওইটা মনে করছে না যে ওইটা ওর জন্য বিব্রতকর। ও হলো যে ওর জগতে বাস করছে, ও কিন্তু আপনার জগতে বাস করছে না। এই জন্য আমরা অনেক সময় চাইলেও দেখা যায় যে আমাদের চাওয়ার চাইতে বিপরীত কিছু কাজ ওরা করে ফেলে। তো সুতরাং আমাদেরকে এই জায়গায় মনে রাখতে হবে যে শিশুরা সবসময় কি করে, মানে নিজের জগতে বাস করে। এরা ওদের মতো করে পৃথিবীটাকে দেখে, আমাদের মতো করে দেখে না। এইটাকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তারপরে শিশুরা কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না, এইটা হলো সবচেয়ে বড় ওদের বৈশিষ্ট্যের কথা বলতে পারেন। একটা শিশু কখনোই বেশিক্ষণ বড়দের মতো করে মনোযোগ ধরে রাখতে পারবে না। আমরা যতটা মনোযোগ ধরে রাখতে পারি, আমরা যতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি, ওরা কোনোভাবেই এটা সম্ভব না ওদের কাছে। ওরা ধরেন 10 সেকেন্ড, 15 সেকেন্ড কোনো একটা বিষয়ে ওরা মনোযোগ দেবে, এরপরে আর ওদের আর মনোযোগটা ওই জায়গাতে পরিপূর্ণ আপনি আনতে পারবেন না, থাকবে না। তো সুতরাং ওদের ক্ষেত্রে আমরা এভাবে চিন্তাই করবো যে ওরা সবসময় মনোযোগ দিতে পারবে না, তো সো ওরা তো এরকম করবে। এই জায়গাগুলো মানে আমাদের যদি ব্রেইনে যদি আমরা ওভাবে সেট করে রাখি, তাহলে দেখবেন যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বিরক্ত হব না। না হয়তো আমরা বিরক্ত হয়ে যাই। কেন বিরক্ত হই? কারণ আমরা তো চিন্তা করি যে আমার মতো থাকবে, আমি যা বলছি তাই করবে, কিন্তু আসলে কিন্তু ও তা করে না। সব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার মতো করার চেষ্টা করে বটে, আপনি যেভাবে চান, বাট ও তো ওর জগৎটাকে ওর মতো করে দেখে, সুতরাং আপনার মতো কখনোই সে করবে না, এটা মাথায় রাখতে হবে। তারপরে শিশুরা সাধারণত খেলার মাধ্যমে এবং নানা রকম কাজ করে শেখে। শিশুরা সবসময় খেলার মাধ্যমে শেখে বা কাজ করে শেখে। ওরা যে ধরেন খেলে, ওরা দেখবেন যে সারাক্ষণ কিন্তু ওদের খেলা আছে। আপনি বিশেষ করে ছেলে বাচ্চাদেরকে দেখবেন অল টাইম হলো যে, এখনকার বাচ্চাদের একটা প্রবণতা দেখেছি, অল টাইম হলো একটা গাড়ি বা ওদের কিছু হাতে থাকবে, খাওয়ার সময় ওটা হাতে থাকে, ওটা দিয়ে এরকম এরকম করতেছে, এই করতেছে, খাচ্ছে, ই করতেছে। মানে তার মানে হলো যে বাচ্চারা সবসময় খেলাধুলার মাধ্যমেই কিন্তু শেখায়, শেখে। তো সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং শিশুরা সাধারণত আত্মকেন্দ্রিক হয়। আত্মকেন্দ্রিক, ও ওর নিজের কেন্দ্রিক, মানে ওর নিজের বিষয়টাও শুধু ভালো বোঝে, অন্যদের গুলো সে বুঝতে চাইবে না। এটা খুব স্বাভাবিক জিনিস, মানে বাচ্চারা এরকমই হবে, যে সে অন্যের জিনিস বুঝতে চাইবে না, সে শুধু তারটাই বুঝবে। আত্মকেন্দ্রিক, সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসে। দেখেন আপনি অন্যদিকে কি হচ্ছে না না হচ্ছে তার কিন্তু কোনো ইয়ে নাই। আপনি তাকে একটা হয়তো বকা দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে কিছুক্ষণ পর সে আবার কিন্তু আপনার কাছেই আসছে। মানে বিষয়টা এরকম না যে ও রাগ করে আপনার মতো 5 দিন 7 দিন বসে রয়েছে যে না, কথাই বলবো না ওর সাথে, এরকম না কিন্তু বিষয়টা। ওই এখন আপনি একটা বকা দিচ্ছেন, একটু পরেই ঘুরে চলে আসবে, আম্মু এই জিনিসটা কি। দেখেন মানে বাচ্চাদের এটা কত মজা, এরকম যদি আমরা হতে পারতাম, ব্রেনটা একেবারেই দেখতেন প্রশান্ত হয়ে যাচ্ছে, কোনো ধরনের দুশ্চিন্তা তখন আমাদের ভিতরে থাকতো না। তারপরে শিশুদের প্রধান চাহিদা হলো ভালোবাসা পাওয়া। তাদের চাহিদা কি? শিশুদের চাহিদা কি? ওরা সবসময় ভালোবাসা পেতে চায়, এটা মাথায় রাখবেন। যদি সবাই ওকে ওকে যদি আদর করে, ও
ও ওইটা চাইতে চায়, মানে ওইটাই নিতে চায়। এই আদরের জন্য ওরা সবকিছু করতে প্রস্তুত। আপনি যদি তাকে আদর করেন, তাহলে আপনি যদি বলেন তুমি এখানে বসে বসে আধা ঘন্টা পড়া দিয়ে তারপর আমার কাছে উঠবা, তাও করবে। আবার আপনি যদি আদর করেন, ওরা যদি বলেন যে তুমি এই পানি গ্লাস সবটুক খাবা, ওইটা খাবে। কারণ কি, ও চায় আপনার ভালোবাসা। তো সুতরাং আমরা এই জায়গাগুলো খেয়াল রাখবো। এবং আর একটা বিষয় তারা করে কি, বড়দের কাছে বিভিন্ন উপায়ে তারা গ্রহণীয় হইতে চায়, মানে বড়রা যাতে তাকে অ্যাকসেপ্ট করে। এই জন্য সে যত কাজ করবে, সে কাজগুলো করে হলো মানে বড়দেরকে সন্তুষ্ট করার জন্য এবং তাদেরকে তাদের ভালোবাসা পাওয়ার জন্য। এর বাইরে ওরা সাধারণত আর কোনো কাজ করবে না, এমনি এর বাইরে ওরা খেলবে। কিন্তু আপনি যখন কাজ করার কথা বলবেন, ওরা কাজ করে শুধুমাত্র বড়দের ভালোবাসা এবং তাদের মানে পাওয়াটা আর কি, তাদের কাছে গ্রহণীয় হওয়ার জন্যই মূলত তারা এটা চায়। এরপরে তাদের আরেকটা চাহিদা হলো বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করে জানতে চাওয়া, এটা তাদের একটা চাহিদা। দেখবেন যে খালি প্রশ্ন, খালি প্রশ্ন। হ্যাঁ, যে এটা কিভাবে হয়, ওইটা কিভাবে হয়, এইটা কিভাবে করতে হয়, আচ্ছা কেন এটা হইল না, আচ্ছা এটা যদি এইরকম হয়, আচ্ছা আল্লাহ কি ঘুমায়, এরকম প্রশ্ন করে ফেলে আর কি। কারণ ও তো জান না, ওর ভেতর কিউরিসিটিটা সবসময়, এই কিউরিসিটিটা ওর ভিতরে কাজ করে। তো তার মানে এই যে অনুসন্ধান করা, এটা ওদের একটা চাহিদা, প্রশ্ন করা ওদের একটা চাহিদা। সুতরাং এই জায়গায় আমরা যেন ওদেরকে না থামাই। আমরা আগের দিনও কিন্তু এই একটা কথা বলেছিলাম যে ওদের কৌতূহলগুলোকে কোনোভাবে ভেঙে দেব না আমরা, যে না এত প্রশ্ন করিস না, এত করা যাবে না। আপনি ও প্রশ্ন করতে থাকে, আপনিও আস্তে আস্তে উত্তর দিতে থাকেন না, একটু বলেন না, বললে সমস্যাটা কি? হ্যাঁ, তবে আপনি যদি খুব গুরুত্বপূর্ণ কাজে থাকেন, তখন তাকে এইটা সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে বাবা আমি একটু আধা ঘন্টার মতো একটু কিছু কাজে আছে, তোমাকে আমি আধা ঘন্টা পর সময়টা দেব। তখন কিন্তু আবার ওরা বোঝে, অনেকেই বোঝে, দুই একজন হয়তো করতে পারে, কিন্তু অধিকাংশ বুঝবে এবং তারা তখন খেলার ইসে চলে যাবে। এরপরে তাদের আরেকটা চাহিদা হচ্ছে কি, নানা রকম কাজ করা এবং নিজস্ব সত্তা, যেটা নিজেকে প্রকাশ করার চেষ্টা করা, মানে আত্মবিকাশ যেটা। এখন দেখেন আমাদের বাচ্চারা যখন হলো খেলাধুলা করে, আমরা কিন্তু হলো যে অনেক সময় বিরক্ত হই, কারণ শব্দ করে, করে, চিৎকার করে, চেঁচামেচি করে, হ্যাঁ, তারপরে লাফালাফি করে, লম্ফজম্প করে না বাচ্চারা, দেখেন না সারাক্ষণ লাফালাফি করে। এখন আমরা মনে করি যে ও লাফায় কেন, ওর সমস্যা আছে। কিন্তু আসলে লাফানোটা ওদের সমস্যা না, লাফানোটা ওদের বিকাশের একটা অংশ। শিশুদের যে বিকাশ হয়, ব্রেইনের বিকাশ হয়, তার একটা অংশ হচ্ছে শিশুরা এই লম্ফজম্প করতে থাকবে। ওরা দেখবেন যে হাঁটতেছে হাঁটতেছে তাও একটা এরকম করবে, মানে এমনি আনমনে, মানে ওরা চাচ্ছে যে কি যে করতেছে ও নিজে না, একেবারে কল্পনার জগতে বসবাস করা যেটাকে বলা। তো এটা কেন, এটা তাদের ব্রেইন ডেভেলপমেন্টের অংশ হিসাবে এই কাজগুলো করে। সাধারণত একটা বাচ্চার 7 বছর পর্যন্ত হলো ব্রেন ডেভেলপমেন্ট হয়, বেশিরভাগ ডেভেলপমেন্ট হয় কত, 7 বছর পর্যন্ত। এরপরে 11-12 বছর পর্যন্ত এই ডেভেলপমেন্টটা চলতে থাকে। তো সুতরাং আমরা বাচ্চাদেরকে এই জন্য মানসিকভাবে কখনো প্রেশারাইজ করব না যে তোর এইটা করতেই হবে, তোর এইটা করতে হবে, বরঞ্চ সে কিন্তু হলো আপনার ভালোবাসা চায়, সে কিন্তু আপনার কাছে গ্রহণযোগ্য হতে চায়। তো সুতরাং তাকে এমনভাবে আপনি বলেন যে সে কাজটা করবে কি জন্য, আপনার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্যই সে কাজটা করে দেবে। খেয়াল করে দেখবেন অধিকাংশ বাচ্চাই এই ধরনের হয়। আচ্ছা, এরপরে আসেন আমরা কয়েকটা বিষয় আপনাদের সাথে কথা বলি। সেটা হলো যে শিশুদের সাথে যখন সফল যোগাযোগ করতে চান, তাদের সাথে তো কমিউনিকেশন করতে হয় আমাদের, তাই না? বাচ্চাদের সাথে কথা বলতে হয়, কথা বলে তো আমরা কমিউনিকেশন করি, কখনো কথা বলে কমিউনিকেশন করি, অথবা ওই যে যেটা বললাম এসেই আপনি হাততালি দিলেন, হ্যাঁ, তো এই হাততালি দেওয়া এটাও কিন্তু এক ধরনের কমিউনিকেশন। তো এখন কথা হলো যে বাচ্চাদের যাতে কমিউনিকেশন যখন করবেন, তখন কিছু বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখা দরকার। নাম্বার ওয়ান, যে আমরা দুইভাবে ভাব প্রকাশ করা যেতে পারে, একটা হলো মৌখিক আর একটা হলো অমৌখিক। মানে একটা হলো মৌখিক মানে কথার মাধ্যমে, আর একটা অমৌখিক বললাম এই যে হাততালি দেওয়া, ইশারা দেওয়া, হ্যাঁ, তারপরে হলো যে আপনার হাসি দেওয়া, আপনার বিরক্তি প্রকাশ করা, এগুলো হলো অমৌখিক, কিন্তু মুখের কথার মাধ্যমে কিছু আছে। তো আমরা এবার মৌখিক ভাব বিনিময়ের ক্ষেত্রে আমরা কিছু কথা বলি যে যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। প্রথমত, মৌখিক
ভাব বিনিময়ের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওরা যাতে শুনতে পারে অর্থাৎ শ্রবণযোগ্য এবং স্পষ্ট স্বরে আমাদেরকে কথা বলতে হবে। শ্রবণযোগ্য এবং স্পষ্ট স্বর মানে আপনি এমনভাবে কথা বলছেন যে ও বুঝতে পারছে না ঠিকভাবে, তাহলে কিন্তু ওর সাথে আপনার মানে অ্যাটাচমেন্টটা তৈরি হচ্ছে না। কেন দেখেন, আমি একটা বিষয় বলি, ওদের কিন্তু ভাষার যে জায়গাটা এটা কিন্তু এমনিতেই কম, ঘাটতি, তাই না? ওরা কেবল নতুন নতুন শেখে, ছোট বাচ্চারা অনেক কিছু কিন্তু বোঝে না। আমরা কিন্তু মুখ হা করলে বুঝে নিতে পারি যে এই কথাগুলো বলতে চাচ্ছে মনে হয়। মুখ হা করে যদি কিছু বলে, ধরেন আমরা যদি এরকমও বলি, তাও আপনি হয়তো মুখের দিকে তাকাই কিছু হইলেও বুঝে নিতে পারবেন। কিন্তু বাচ্চারা এটা বোঝে না। বাচ্চারা এখনো পর্যন্ত ওদের ভাষাগত ভাবে ওরা অত বেশি দক্ষ হয়ে ওঠেনি। তো সুতরাং আমাদেরকে কি করতে হবে, শ্রবণযোগ্য এবং স্পষ্ট স্বরে কথা বলতে হবে। দ্বিতীয়ত, সহজ ভাষায় সরাসরি এবং ধীরে ধীরে বলা। দুইটা বিষয় দেখেন, সহজ ভাষা, ভাষাটা হতে হবে কি সহজ। দ্বিতীয়ত হচ্ছে সরাসরি বলতে হবে, নাকি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন। দেখেন আমরা অনেক সময় একটু ঘুরাই পেঁচায় বলতে পারি একজনকে। একটা প্রশ্ন ও জিজ্ঞেস করেছে, আপনি বলতে পারেন, ধরেন কথার কথা ও জিজ্ঞেস করলো যে আব্বু আমি কি এখন গোসল করতে যাব? আপনি বললেন যে আসলে এখন তো দুপুর হয়নি, তো এখন তো না যাওয়াই ভালো, তারপরেও যদি তুমি যেতে চাও, মানে এ দিয়েও আসলে আপনার কথাটা ভালোভাবে বুঝে নাই। আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন? আপনি বুঝাইতে চাচ্ছেন যে এখন না যাও, কিন্তু ও কিন্তু এটা বোঝে নাই। ও লাস্টের অংশটুকু গ্রহণ করবে। ও আপনি লাস্টে যতটুকু বলছেন ওইটুকু গ্রহণ করবে, আগের অংশ ভুলে গেছে। ও মনে করতেছে লাস্টে বলছে যদি তুমি চাও তাহলে যাও, আগে কিন্তু বলছেন যে এখন ই করা ভালো না, তার মানে আপনি চাচ্ছেন না ও গোসল করুক এই মুহূর্তে। কিন্তু ও ধরে নিছে ওইটুকুই যে তুমি যদি চাও যাও, আর বাকি অংশ ভুলে গেছে, কারণ আপনি পেঁচিয়ে বলেছেন কথাটা। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের কথা বলতে হবে কিভাবে, সরাসরি। তাদেরকে বলতে হবে না বাবা এখন না, আমরা আরেকটু পরে গোসল করব, ক্লিয়ার কাট কথা। কিন্তু আপনি যদি ওইভাবে বলেন, তাহলে বিষয়টা হয়ে যাচ্ছে এরকম, ও লাস্টের অংশটুকু ধরে নিয়ে ও ওই কাজটা করবে, তখন আপনার কাছে মনে হবে যে ও কথা শুনলো না। এই জন্য বাচ্চাদের সাথে কখনো ঘুরাই পেঁচাই কথা বলতে যাবেন না, যাবে না। তারপরে আরেকটা হলো ধীরে ধীরে কথা বলা, কারণ ওদের ভাষার যেহেতু এখনো পর্যন্ত ওই দক্ষতাটা তৈরি হয়নি। আপনি চাইলেও যদি দ্রুত কথা বলে যান, ওরা ধরতে পারবে না। ওরা ওই কথাগুলো সব ধরতে পারে না। ওদের ধরেন আপনার সাথে আমি যদি মানে 4G স্পিডে বলি বা 5G স্পিডে বলি, তারপর আপনি কথাগুলো ধরে ফেলবেন। কিন্তু ওদেরকে যখন দ্রুততার সাথে কথা বলতে যাবেন, তখন দেখা যাবে যে কোনো একটা অংশ ওদের ব্রেন থেকে বাদ পড়ে গেছে। আর বাদ পড়ে যাওয়ার কারণে ওরা সঠিক যে আপনার ইনস্ট্রাকশনটা কি ও ওইটা বোঝে নাই। তাহলে এই জন্য আমরা কিন্তু বাচ্চাদেরকে বলি তোমরা কি বুঝতে পেরেছো? এই যে দেখেন, আপনাদেরকে কিন্তু এরকম বলে, আপনারা কি বুঝতে পেরেছেন, এভাবে আমরা বলি না। কারণ কি, কারণ আপনাদের যদি এভাবে আপনারা কি বুঝছেন, তাতেই কিন্তু আপনারা রিয়েলি হ্যাঁ না বলে দেবেন। কিন্তু ওকে যদি বলেন যে তোমরা কি বুঝছো, ও তাৎক্ষণিকভাবে কি বলবে ও দিশা পাবে না, কারণ কি ওর ব্রেন এত দ্রুত ক্যাচ করতে পারে না। তো এই জন্য আমাদেরকে বাচ্চাদের উপযোগী হয়ে কথা বলা, যখন বাচ্চাদের ক্লাস নেব তখন বাচ্চাদের উপযোগী হয়ে কথা বলবো। তখন কিন্তু আমি আর আমি না, আপনি মাস্টার্স পাস করে এসেছেন, কিন্তু আপনার মাস্টার্স পাসের সাথে কিন্তু বাচ্চার তো আর মাস্টার্স পাস করে না, ও তো কেবল হলো যে ছোট বেবি। তো সুতরাং আপনি তার সাথে যখন কথা বলবেন তখন কিভাবে বলবেন, তাহলে সহজ ভাষায়, সরাসরি এবং ধীরে ধীরে। তারপরে কথার ভাবের সাথে মিল রেখে কণ্ঠস্বরের একটু ওঠানামা করতে হবে। এটা সবার সাথে কথা বলার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন আমরা এর আগে আপনাদেরকে হয়তো কখনো আমি এই প্রোগ্রামে বলেছি যে আমাদের কিন্তু এক্সপ্রেশনের কারণে কথার অর্থ চেঞ্জ হয়ে যায়। এক্সপ্রেশন দেওয়ার কারণে একটা কথা একই কথা। হ্যাঁ, আমি বললাম যে আমি খাই, আমি খাই। তো এখন দেখেন দুইটা অর্থ প্রকাশ করছে, দুইটা। একটা হলো আমি খাই, ওই একই, আমি খাই সাধারণভাবে, আমি খাই।
হয়তো বাচ্চা একটা জিনিস বলছে, আর আমি খাই, এখন ও ওইটা সুন্দরভাবে বুঝতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার আপনি আসলে বুঝাইতে চাইছেন একটা, আর ও বুঝছে আর একটা। তো এই জন্য এক্সপ্রেশনটা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন তাদেরকে বলবেন তখন তারা যাতে বোঝে যে আপনি কি রাগ কইরা বলছেন নাকি হলো খুশি হয়ে বলছেন। আমরা অনেক সময় বিরক্ত হয়ে বলি না, ঠিক আছে যাও তুমি যা খুশিতে করো। এখন ও যদি এটা না বুঝতে পারে যে আসলে কি এটাকে রাগ করে বলছে নাকি হলো ই করে বলছে, তাহলে কিন্তু ও ওই কাজটা করে ফেলবে। তখন আপনি বলবেন, বলবে তুমি তো আমার একটু আগে বলছিলা। তো এই জন্য এক্সপ্রেশনটা বাচ্চাদের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। ওরা এমনি পেঁচানো গোছানো এক্সপ্রেশন বুঝবে না, ওকে এক্সপ্রেশনের দিকে এমনি সহজ ভাষায় যেভাবে বলবো ওটা করবো। তারপরে শিশুদের কথা বলার মাঝখানে কথা না বলা, শিশুদের কথা বলার মাঝখানে কথা না বলা এবং মনোযোগ দিয়ে তাদের কথাটা শোনা। কেন? কারণ ধরেন একটা বাচ্চা কথা বলে, দেখবেন ও কিন্তু অনেক মনে করে করে কথা বলার চেষ্টা করে, দেখবেন যে গুছিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করে। এই মুহূর্তে আপনি যদি মাঝখানে একটা কথা বলে ফেলেন, ও আর তখন ওর সাথে হলো যে ই করতে পারে না, মানে মিলাইতে পারে না। ও একটা কথা বলা শুরু করছে, আপনি ওর মাঝখানে একটা কথা বলে ফেললে ও আর আগের সাথে মিলিয়ে কথা বলতে পারবে না। তো এই জন্য বাচ্চাদের কথার মাঝখানে কখনো কথা না বলা, ওর কথাটুকু শোনার পরে তারপরে রেসপন্স দেওয়া, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সবসময় আদর স্নেহের স্বরে কথা বলা, সব সময় আদর ও স্নেহের স্বরে কথা বলা। মানে আমাদের যেন কখনো এরকম না হয়ে যায় যে খুব গম্ভীর ভাষায় কথা বলছি, খুবই করছি, ওটা না। দেখবেন যে ওদের আদর বা স্নেহের ভাষায় যদি আপনি কথা বলেন, ও অধিকাংশ কথাই আপনার শুনবে, ও পালন করবে নিশ্চিত। আমি খেয়াল করে দেখেছি, ধরেন আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি মাঝে মাঝে এরকমই করেছি যে হয়তো বিরক্ত, আমি সত্যি কথা বিরক্ত হচ্ছি ওর, তখন যখন আমি ওর বিরক্ত হয়ে বলতেছি ও বোঝে না ওটা। তো তার চেয়ে ওরে যখন বলি, আব্বু তুমি একটু যাও, আমি একটু এই কাজটা করে তারপরে তোমার সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা আব্বু ঠিক আছে, দৌড় ভো দৌড়। কিন্তু যখন হলে আমি বলতেছি, মানে ই করতেছি, ও ওর মতো করেই আছে, ও ওই জায়গায় বসে অন্য কিছু করবে। আমি হয়তো কথা বলছি একজনের সাথে আর কি, হ্যাঁ, মানে হয়তো ফোনে কথা বলছি একজনের সাথে, তখন ও ওই জায়গায় বসে ওইজন চিল্লাচ্ছে, করতেছে, ই করতেছে। আমি বাবা একটু আসতে, একটু হয়তো 1 মিনিট থাকলো, আবার ঠের করে ওঠে। কিন্তু ওকে যখন আমি বুঝাই বলি যে বাবা আমি একটু একজন কিন্তু কথা বলছি, তুমি একটু বাবা আপাতত ওদিকে খেলে আসো। আচ্ছা ঠিক আছে আব্বু, তোমার কথা হলে আমার ডাকবা, ঠিক আছে। ও আস্তে করে চলে যায়, মানে অর্থাৎ আদরের স্বরে যখন আপনি কথা বলেন তখন সে ওটাই অ্যাকসেপ্ট করে। তো বাচ্চাদের এটা হলো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে হলো যে নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকা, বাচ্চাদেরকে নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকা। আমরা কিন্তু এই কাজটা খুব বেশি করি। নেতিবাচক কথাটা কেমন হয়? বাচ্চাদের সামনেই বলি, আসলে ওর ব্রেনটা একটু খারাপ, ও কোনো কিছু মনে রাখতে পারে না, ও মানুষের সামনে কেমন যেন একটু লজ্জা পায়, ও কেমন যেন হলো যে এতে মানে সংকোচ বোধ করে। এই ধরনের কথাগুলো আমরা কিন্তু বাচ্চাদের সম্পর্কে প্রায় বলে ফেলি, আর একজনকে ই করার ক্ষেত্রে, আর একজনকে বোঝানোর ক্ষেত্রে বাচ্চার সামনে এই কথাগুলো বলি। যখন এই কথাগুলো আমরা বলে ফেলি, এটা ওর ব্রেন ক্যাচ করে, ব্রেন ক্যাচ করার ফলে ওর ভিতরে ওই স্বভাবগুলো তৈরি হওয়ার চেষ্টা করে, আরো বেশি জেকে জেকে বসে আর কি। নেতিবাচক যে ইয়াগুলো যায় ওইটা ওরা খুব কেমন ভাবে যেন ব্রেনে ক্যাচ করে ফেলে, এবং তখন ওর ভিতরে ওই নেতিবাচক প্রবণতাগুলো আরো বেশি দেখতে পাবেন আপনি। তো এজন্য আমাদের যে কাজটা করা উচিত, ওদের সামনে সবসময় নেতিবাচক কথা বলাটা বন্ধ রাখতে হবে, নেতিবাচক কোনো কথা বলা যাবে না। অনেক সময় এমনও হয় যে ধরেন কথার কথা, আমার ক্ষেত্রে এটা হয়, হঠাৎ করে হয়তো মানে একটা বিষয় নিয়ে আমি বলে ফেলছি আর কি, হ্যাঁ, ওর আম্মুরে হয়তো আমি একটা কথা বলছি, ও পাশে আছে, তখন ওই মুহূর্তে আবার হলো যে কি করি, আবার কথাটা ঘুরাইয়ে নিই, মানে কথা বলে ফেলেও তাড়াতাড়ি ঘুরাই নি, ঘুরাই নিয়ে দেখছো তো যে আহিয়ান কত চমৎকার ভাবে এই কাজগুলো করে। হ্যাঁ, হ্যাঁ ও তো খুব চমৎকার, ও তো কালকেও এরকম একা একাই সব কাজ করে ফেলছে। মানে তখন আবার সে আবার খুব ফুরফুরে মেজাজে হয়ে যায়। কিন্তু ওকে যদি আমি বলি যে ওই দেখো সব এলোমেলো করে রেখে গেছে, উঠে গেছে, তখন কিন্তু ওর ভিতরে ওই একটা কাজ করে।
তো এই জন্য আপনারা দেখবেন এটা সবার ক্ষেত্রে, আপনি স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে যখন এই কাজটা করবেন, নেতিবাচক কথাগুলো তাকে বলবেন, এই তুমি পারো না, তোমার হয় না, তোমার এটাই হয় না, তখন ওর ব্রেনের ভিতরে ওইটা এমনভাবে গেঁথে যায় যে পরবর্তীতে আর আসলেই ওর হয় না। কারণ মানুষের সাইকোলজি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে মানসিক ব্রেইনটা। তো সুতরাং সাইকোলজিক্যালি কাকে যদি আপনি আঘাত করে দিতে পারেন, তাহলে সে আর মাথা তুলে আপনার সামনে দাঁড়াতে পারবে না। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে এমন কোনো না করা। এবং আরেকটা বিষয় হলো যে শিশুদেরকে এমন প্রশ্ন করা যেই প্রশ্নের তার কিছু চিন্তা করার সুযোগ থাকে, সেই ধরনের প্রশ্ন করবেন। দেখেন কি রকম প্রশ্ন, আমরা 3 ধরনের প্রশ্ন আছে। প্রশ্ন কয় ধরনের? 3 ধরনের। নাম্বার ওয়ান হলো বন্ধ প্রশ্ন বলা হয়, ক্লোজড কোশ্চেন বা বন্ধ প্রশ্ন। বন্ধ প্রশ্নটা কিরকম? বন্ধ প্রশ্ন, আমি জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আজকে কি আসবেন, আপনি বললেন হ্যাঁ বা না, দ্যাটস ওকে। তার মানে কিন্তু এইটাকে বলা হয় বদ্ধ কোশ্চেন, মানে আপনি হ্যাঁ নার বাইরে আর কি উত্তর দেবেন এ জায়গায় কিন্তু আপনার উত্তর দেওয়ার কিছু নাই। তো সুতরাং এই ধরনের প্রশ্ন যদি করেন, সেটা হলো শিশুদের ভাষা এবং যোগাযোগ যে দক্ষতা, এটার বিকাশে তেমন একটা ভূমিকা পালন করে না এই ধরনের প্রশ্নগুলো। দ্বিতীয় আর একটা হলো মুক্ত প্রশ্ন। একটা হলো বন্ধ কোশ্চেন, আর একটা হলো মুক্ত কোশ্চেন। যেমন ধরেন আপনি বললেন যে আচ্ছা তোমার কি ঘুরতে যেতে ভালো লাগে, তখন হলো যে সে বলবে হ্যাঁ অথবা না। এখন আপনি যদি এই জায়গায় বলেন যে আচ্ছা ইসে স্মৃতিসৌধে যেতে তোমার কেমন লাগে, স্মৃতিসৌধে যেতে তোমার কেমন লাগে, তখন তো আর হ্যাঁ না বললে পারবে না। সে হয়তো বলবে যে না আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে তোমার ওখানে যেতে? হ্যাঁ ওখানে যে আমি কি সুন্দর দৌড় দিতে পারি, ও জায়গায় সুন্দর সুন্দর গাছপালা আছে, ইয়া আছে, দেখতে ভালো লাগে, অনেক মানুষ আসে। ও হয়তো কিছু কিছু এটার কারণ বলবে। তাহলে এটাকে বলা হয় হলো কি মুক্ত প্রশ্ন। তাহলে একটা হলো বদ্ধ প্রশ্ন, আর একটা হলো মুক্ত প্রশ্ন। এই মুক্ত প্রশ্নটা হলো বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি শেখার ক্ষেত্রে ওদের ভালো। কোন ধরনের কোশ্চেন? মুক্ত কোশ্চেন। আর আরেকটা আছে প্রভাবিত প্রশ্ন। প্রভাবিত প্রশ্ন, আচ্ছা এটা দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না, এটার নাম হচ্ছে প্রভাবিত প্রশ্ন। এখন ও হয়তো, আপনি তো চাচ্ছেন ও বলুক যে সুন্দর হয়েছে, অথবা দেখুন আবহাওয়াটা আজকে কেমন খারাপ তাই না, কারণ ও কি বলবে যে ওই আপনি শুনতে চাইছেন যে খারাপ তাই তো আর কি, সেটাই ও প্রভাবিত হয়ে উত্তর দেবে। তো এগুলো দিয়ে সে একেবারেই হলো যে হয় না, মানে কিছু শেখে না। কারণ এখানে হলো যে আপনার চিন্তা অনুযায়ী, আপনার হলো যে পছন্দ অনুযায়ী তাকে উত্তর দিতে হচ্ছে। তাহলে প্রশ্ন কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বরে বদ্ধ কোশ্চেন, 2 নম্বরে মুক্ত, তৃতীয়ত প্রভাবিত প্রশ্ন। তাহলে বাচ্চারা সবচেয়ে বেশি শেখে কোন ধরনের কোশ্চেন থেকে? মুক্ত কোশ্চেন থেকে। তাহলে আজকে থেকে আমরা ইনশাল্লাহ একটু মুক্ত কোশ্চেন বেশি বেশি করতে চাই, বেশি বেশি মুক্ত কোশ্চেন করার চেষ্টা করব। মুক্ত কোশ্চেনগুলো কি? মানে যেখানে ওর কিছু বলার সুযোগ থাকে। তোমার নাম কি, এই কথা বলার মাধ্যমে সে শুধু তার নামটাই বলবে। আর আপনি যদি তাকে বলেন আচ্ছা তোমার একটা পরিচয় দাও তো, তখন কিন্তু সে বলতে পারে, তার নাম বলতে পারে, তার ভালো লাগা মন্দ লাগা, তার বাবার নাম, মার নাম, বাপ মা কি করে, এগুলো বলতে পারে। তো তার মানে আপনি যদি তারে প্রথমেই আটকাই দেন যে তোমার নাম বলো, তাহলে শুধু নামই বলবে। আর যদি বলেন তোমার পরিচয় দাও, তখন সে হয়তো নামটুক তো বলবেই, আর এর সাথে আরো 2-1টা কথা সে বলার চেষ্টা করবে। এর মাধ্যমে তার কি হবে? ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে আমরা প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে মৌখিক মৌখিক ভাব বিনিময়ের জন্য কিভাবে তাদের সাথে কথা বলবেন। এবার হলো অমৌখিক অমৌখিক ভাব বিনিময়ের ক্ষেত্রে লক্ষণীয় কিছু বিষয়। সেগুলো হলো শিশুদের চোখে চোখ রেখে কথা বলা। শিশুদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। দ্বিতীয়ত,
শিশুদের সাথে হাসি মুখে কথা বলা। আচ্ছা, আপনারা কি হাসি মুখে কথা বলেন? চেষ্টা করবেন। আমরা অনেক সময় হাসি মুখে কথা বলতে পারি না। আমাদের এমনি ধরেন যখন বিরক্ত হয়ে যাই বা অনেক কষ্ট হয়, ধরেন দীর্ঘক্ষণ আপনি ক্লাস নিয়েছেন, আপনার হলো যে তখন হাসি মুখে আর আসে না। তো এজন্য আমরা যে কাজটা করব যে আমরা একটু প্র্যাকটিস করব। আমার যখন খারাপ লাগবে না, তখন একটু এরকম খারাপ লাগবে, যখন নিজের ভিতর দেখবেন আপনার ভিতরে খারাপ লাগা কাজ করছে, তখন একটু আপনি নিজেকে নিয়ে এরকম হাসার চেষ্টা করবেন। হ্যাঁ, একটু হাসি মুখে করার চেষ্টা করবেন। খারাপ লাগা দেখবেন ও ক্ষেত্রেও আপনি দ্রুত রিকভার করতে পারবেন আপনার নিজের মানসিক ইয়ার ক্ষেত্রে। কারণ হাসিটা হচ্ছে একটা সংক্রামক, হাসিটা হলো সংক্রামক। তো সুতরাং আপনি যদি কারো সাথে হেসে কথা বলেন, তাহলে ওই লোকটা না হাসতে পারবে না। আপনি খেয়াল করে দেখেন যে আপনি দাঁত বের করে করে হাসছেন আর উনি হলো, এরকম হয় কখনো? এরকম হয় না, সাধারণত হয় না। তো এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কথা বলার সময় কি হেসে কথা বলা। যার সাথে আমি কমিউনিকেট করছি, এই কমিউনিকেট করার ক্ষেত্রে আমরা হেসে কথা বলবো। তো এখন দেখেন এখানে তো ম্যাডামরা অনেকে হলো যে তার যৌবনের দিনগুলো পার করে এসেছেন অনেকে, আবার অনেকে এখনো আসে নাই। কিন্তু দেখেন সাধারণত যেটা হয় যে প্রেমিক প্রেমিকারা যখন কথা বলে, তখন দেখেন তাদের মুখে কিন্তু অল টাইম হাসি লেগে থাকে। যা বলে সাধারণ কথায় হাসতে থাকে, খিলখিল করে হাসতে থাকে, বাচ্চাদের মতো করে হাসতে থাকে। তো এটা হলো যে আপনি যখন হাসি অবস্থায় থাকেন, তখন আপনার অন্তরটা উন্মুক্ত অবস্থায় থাকে, হৃদয়টা উন্মুক্ত উদার অবস্থায় থাকে। আর আপনি যখন হলো মুখ গোমরা করে থাকেন, তখন আপনার অন্তরটাও সংকুচিত হয়ে থাকে। তো যার কারণে আপনি অন্যের কাছ থেকে তখন অনেক কিছুই গ্রহণ করতে পারবেন না, অনেক কিছু মিস হয়ে যাবে। তো এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে বাচ্চাদের সামনে কি করা, হাসি খুশি ভাবে কথা বলা। আমরা যদি বাচ্চাদের সাথে হেসে হেসে কথা বলি, দেখবেন ওদের ভিতরে একটা ফিলিং তৈরি হবে, ওদের ভিতরে যে উদ্বিগ্নতা আছে এই উদ্বিগ্নতা দূর হয়ে যাবে। তখন কিন্তু ব্রেনের দিকে তৈরি করবে। বাচ্চারা কিন্তু দেখেন যে অনেক কিছু পারে, কিন্তু হঠাৎ করে তাকে আপনি কোনো একটা প্রশ্ন করলে থতমত খেয়ে যাচ্ছে। কারণ কি, ও কিন্তু জানে ওইটা পারে, কিন্তু তারপরে হঠাৎ করে জিজ্ঞেস করা হলো থতমত। কারণ কি, অপরিচিত হয়তো কেউ জিজ্ঞেস করেছে, অথবা হলো যে এমন ভাবে ও ওইটার সাথে আসলে ছিল না, মানে এই জিনিসটা ওকে জিজ্ঞেস করা হবে ও আশা করে না, প্রত্যাশা করে না, অপ্রত্যাশিতভাবে তাকে একটা প্রশ্ন করে ফেলা হয়েছে, তখন সে থতমত খেয়ে যায়। তো এজন্য আমরা যদি হলো যে তার সাথে হাসি মুখে কথা বলতে পারি, হাসি মুখে কথা বলা মানে হলো একটা মেসেজ দেওয়া যে তুমি নিরাপদ, তুমি নিরাপদ, তুমি নির্দ্বিধায় বলতে পারো। এই জন্য আমরা চেষ্টা করব বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলা, তাদের সাথে আন্তরিকভাবে বসা। বসার ক্ষেত্রেও কিন্তু আন্তরিকতা আর অআন্তরিকতা আছে। কেমন বলি, আচ্ছা আপনি ধরেন কথা বলার সময়, একজনের সাথে কথা বলার সময় এরকম কথা বলছেন, তার মানে কি, বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে জানেন? বডি ল্যাঙ্গুয়েজের মানে হচ্ছে যে আপনি তার কথা শোনার ক্ষেত্রে খুব বেশি আগ্রহী না, আপনি চাচ্ছেন দ্রুত তার কাছ থেকে মুক্তি পেতে, আপনি বন্ধ হয়ে আছেন, উদারভাবে তার কথা শুনবেন না এখন, এই ধরনের থাকা। বসার সময় ধরেন আপনি একেবারে এরকম দিয়ে বসলেন, একজন কথা বলতেছে, আপনি এরকম চিত হয়ে বসেছেন, মানে হলো যে এখন তুমি বলতেছো তাই শুনতেছি, আসলে আমার এখন আর খুব বেশি কথা বলার ইচ্ছা নাই, অনেকটা এভাবে মিন করে। আবার ধরেন একজন আসছে, তার দিকে ঝুঁকে আপনি কথা বলছেন, হ্যাঁ মানে সামনে, কি অবস্থা ভাই, আপনার ভালো আছেন, এই আছে, তখন হলো তার প্রতি একটা আন্তরিকতা প্রকাশ করা বোঝায়। তার মানে বাচ্চাদের সাথে আপনি যখন কথা বলছেন, তখন যদি আপনি ওইরকম বলেন, আমি তোমাদের নতুন ম্যাডাম, ওই যে মিনা একটা ইয়া ছিল না কার্টুনে, হ্যাঁ, আমি তোমাদের নতুন ম্যাডাম, আমি তোমাদেরকে আজকে শিখাবো লিভার কাকে বলে, হ্যাঁ, তো এই যে লিভার শিখাইতে যে তখন বেকায়দায় পড়ে যাওয়া লাগে। কিন্তু বাচ্চাদের সাথে হলো খোলা মনে আন্তরিকতা সহকারে ওদের সাথে মিশে আপনি যখন কথা বলতে পারবেন, তখন ওরা আপনার এই কথাগুলোকে অত্যন্ত চমৎকারভাবে গ্রহণ করতে পারবে। ক্লিয়ার? তারপরে হলো যে শিশুদের কাছাকাছি যাওয়া। এখন দেখেন আমি এ জায়গায় বসে কথা বললে
এক ধরনের আপনারই হবে, কিন্তু আবার আমি যখন হাঁটা চলা করে আপনার সামনে কথা বলবো তখন হলো যে আপনার ভিতরেও এক ধরনের মোশন তৈরি হবে। এখন দেখেন, একটা একটা কথা খেয়াল করবেন, ধরেন আমি এ জায়গায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার কারণে কি হয়, যে একটু পেছনে যারা আছেন বা আছেন তাদের অনেক সময় ঘুম চলে আসবে। স্বাভাবিক, কথা শুনতে 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 ব্রেন ক্লান্ত হয়ে পড়ে। আর ধরেন কথার কথা, আমি দেখেন, আপনি খেয়াল করেন, আমি আপনাদের এখান থেকে হেঁটে যাওয়ার সাথে সাথে আপনার শরীরের ভিতরে অন্য ধরনের একটা তৈরি হবে। এই যে আমি যখন এখান থেকে হেঁটে যাব, আপনার খেয়াল করে দেখবেন যে আপনি এই যে হেঁটে যাওয়ার কারণেই হলো যে আপনার দেহের ভিতরে একটা অনুভূতি তৈরি হচ্ছে। তো এই বিষয়টাই হলো আমাদের জরুরি। আমরা যখন বাচ্চাদের সাথে ক্লাসে যাব, এখানে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার চেয়ে মাঝে মাঝেই পেছনে যাব। কোনো কোনো ক্ষেত্রে যদি টাচ করা লাগে, আমি বলেছি যে 4-5টা বিষয়ের একটা তো টাচ, কখনো কখনো একটু ধরেন ছোট বাচ্চা একটু হাত দিয়ে দিলেন, তখন ওরা এটাকে খুব এনজয় করে। তো সুতরাং আমরা যে বিষয়টা বলছিলাম যে আমাদের তাহলে বাচ্চাদের কাছাকাছি যাওয়াটা খুব জরুরি। ক্লিয়ার তো? এক জায়গায় বসে থাকবো না। তারপরে কি, হাত, মাথা, মুখ, এগুলো নাড়াচাড়ার ক্ষেত্রে একটা সমন্বয় রক্ষা করা। মানে হাত আবার এমন ভাবেও নাড়ানো যাবে না, ছোটা ছুড়োছুড়ি করবেন না। আবার এমন ভাবেই করছেন ও হাত নড়েই না আপনার, আপনি এমনি বসে বসে কথা বলছেন। তার মানে কিন্তু আমরা যখন কথা বলি তখন এই হাত, মাথা, মুখ, হাত, মাথা, মুখ, এই 3টা বিষয় যখন একই সাথে নড়বে, তখন মনে করবেন যে আসলে তার ডেলিভারিটা সুন্দর হচ্ছে। কেন? তখন এই যে হাতের মাধ্যমে কিন্তু একটা ইশারা আসে, এই ইশারার একটা ভাষা। তো সুতরাং ইশারা ভাষা, ওদিকে হলো যে মুখের যে কথাগুলো এগুলো তার কানে যায়, তার মানে হলো সে কানের দিয়ে শুনতেছে। আবার হলো যে আমি যে আহ, মানে মুখের যে নড়াচড়া করে এটা ও দেখে, খেয়াল করে। তাহলে এই খেয়াল করার মাধ্যমে কিন্তু তার দেখাটাও হচ্ছে। তার মানে এখানে 3টা বিষয় সে ধরতে পারছে আর কি, 3টা বিষয়ের মাধ্যমে সে আপনার কথাগুলো রিসিভ করছে। এজন্য তার কাছে ভালো লাগার অনুভূতি তৈরি হবে। এজন্য সমন্বয় রাখতে হবে। যেমন হলো যে আমি কথা বলছি, একটা হাত নড়তেছে আর এক জায়গায়, মনে হয় যেন ডাউনলোড দিছে, মানে বাফার হচ্ছে ওই সে। হ্যাঁ, যে মুখ দেখবেন যে কথা বলে একটা, মুখ নড়ে অন্যটা, মাঝে মাঝে ইউটিউবে এরকম ঘটনা ঘটে। তো এরকম যাতে না হয় আর কি, কোন জায়গায় কোন এক্সপ্রেশন দরকার, এটা যাতে আমাদের সঠিকভাবে থাকে এবং নড়াচড়ার ভিতরে একটা সমন্বয় থাকে, যাতে কথা, কথার ভাবের সঙ্গে অঙ্গভঙ্গি ঠিক রাখা, কথার ভাবের সাথে হ্যাঁ, অঙ্গভঙ্গিটা ঠিক রাখা। আপনি এরকম কথার কথা এরকম বলতেছেন এটা, যে তোমরা সবাই বসো, তোমরা সবাই বসো, তাহলে তার হলো না। তোমরা সবাই বসো হয়, আর বলতে তোমরা সবাই বসো, তাই না? মানে কথা যেভাবে বলছি, ভাব যেভাবে বলছি, হাতের যে নড়াচড়া বা অঙ্গভঙ্গিটাও সেইভাবে আছে। আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু বিষয় জেনে নিলাম, যে প্রশ্নগুলো জেনে নিলাম যে কি 3 ধরনের কোশ্চেন করতে হয়। তারপরে হলো অমৌখিক ভাব বিনিময়ের লক্ষণীয় দিকগুলো সম্পর্কে আমরা জানলাম, এবং মৌখিক ভাব বিনিময়ের লক্ষণীয় দিকগুলো সম্পর্কেও জানলাম। এবার আপনারা বলবেন, আপনারা করবেন কি কাজ করবেন? আপনারা করবেন যে শিশু কিভাবে শেখে, শিশু কিভাবে শেখে এটা নিয়ে আপনারা একটা প্রেজেন্টেশন দেবেন। এখন আপনারা 4জন একদিকে যান, আপনারা 5জন একদিকে, এক সাইডে আলাপ আলোচনা করে লিখে ফেলেন শিশুরা কিভাবে শেখে। আপনারা এগুলো একটু নোট ডাউন করেন, একজন নোট ডাউন করে এখানে যাতে বলতে পারেন আর কি, চেষ্টা করেন। ধন্যবাদ। আলাইকুম, আমি আফিয়া। আমার দলগত কাজে জড়িত আছে শামিমা, মরিয়ম, শারমিন, সুমাইয়া। আমাদের কাজের যে বিষয় নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে শিশুরা কিভাবে শিখে। 1. বড়দের কাজ দেখে শিখে। 2. খেলাধুলার মাধ্যমে শিখে। 3. কথার মাধ্যমে শিখে। 4. ছবির মাধ্যমে শেখে। 5. বিভিন্ন উপকরণ দেখে শিখে।
6 গল্পের মাধ্যমে শেখে। 7 শিশুদের দেখে শিখে। 8 আপনজনদের কাছ থেকে শেখে। 9 ভিডিও বা অ্যানিমেশন দেখে শিখে। 10 দর্শনীয় জায়গায় ঘুরতে যাওয়ার মাধ্যমে শেখে। 11 অঙ্গভঙ্গির মাধ্যমে শেখে। 12 ভুল করে বা ভুল কর্মের মাধ্যমে শেখে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আশরাফুন্নেসা। শিশুরা কিভাবে শিখে আহ, সেটা আমরা গ্রুপে কাজ করেছি। আমাদের সাথে আমরা আমার সাথে ছিল তানিয়া, নুরবানু, আশা মির্জা। শিশুরা যেভাবে শিখে, এক খেলার মাধ্যমে শিখে, কোনো কাজ করতে করতে শিখে, কোনো কাজ দেখতে দেখতে শিখে, অনুসরণ ও অনুকরণের মাধ্যমে শিখে, শোনার মাধ্যমে শুনে শিখে, গল্প শুনে শিখে, ছবি দেখে শিখে, অভিনয় করে এবং অভিনয় দেখে শিখে, আঁকাআঁকির মাধ্যমে শিখে, আবৃত্তির মাধ্যমে শিখে, কোনো কিছুর সংস্পর্শের মাধ্যমে শিখে, স্কুলে এসে সহপাঠীদের মাধ্যমে শিখে, পরিবেশ দেখে শিখে, আর প্রতিবেশীদের মাধ্যমে শিখে। ধন্যবাদ সবাইকে। আমরা তাহলে এতক্ষণ যাবত আপনারা যে বিষয়গুলো বললেন এগুলোই আর কি ঠিক আছে। আমরা একটা প্র্যাকটিস করে নিই, জাস্ট একটু প্র্যাকটিস করব। ওই যে গতকাল, জি, তাহলে স্টার্ট হবে এখন। হ্যাঁ, জি। 4 হয়নি, আর একবার বলতে হবে। 4 আর একবার, আমি তো বলি নাই। 4 ওকে, থ্যাংক ইউ। হয়েছে আর কি মোটামুটি। ম্যাডামরা তো আসলে খুব চমৎকার চমৎকার বিষয় আমাদের সামনে করছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো করবেন। ওরা সহজে পারবে না হয়তো, কারণ একেবারে আপনারা তো ছোটদের নিয়ে কাজ করেন, অনেক ছোটদের নিয়ে। ওরা হয়তো ওই তাল অ্যাকশনে আনতে আপনার দেখা যাবে 5 দিন 10 দিন প্র্যাকটিস করানোর পরে এরপরে ওরা হলো এই তাল খুঁজে পাবে। প্রথম দিকে হয়তো তাল খুঁজে নাও পেতে পারে, কোনো সমস্যা নেই। ধীরে 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 এইটা নিয়ে আসবে। এতে করে কিন্তু সত্যিকার অর্থে ক্লাসটা একটা অসাধারণ মজার একটা ইসে তৈরি হবে। তো যাই হোক, আমরা এখন আলোচনা করব আপনারা যে বিষয়গুলো নিয়ে লিখেছেন এটাই ঠিক আছে, কিন্তু তারপর আমি জাস্ট আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি এবং স্পেসিফিক করে দিচ্ছি যেগুলো আমাদের বইয়ে আছে। তো প্রথমত হলো যে শিশুরা বিভিন্নভাবে শেখে। প্রথমত কেউ দেখে শেখে, কেউ শুনে শেখে, কেউ কথার মাধ্যমে শেখে, আবার যে দেখে দেখে শেখে সে আবার শুনেও শিখতে পারে, আবার যে শুনে শেখে সে আবার কিন্তু দেখেও শিখতে পারে। তো তার মানে শুধু যে একভাবেই শেখে বিষয়টা কিন্তু এমন না। তো এজন্য আমাদের কি করা উচিত, আমরা যেই ক্লাসটা নেব বা যেই পড়াটা পড়াবো সেটা বিভিন্ন ভাবে পড়াবো, যাতে কখনো কখনো ধরেন আবৃত্তি করে যদি আমরা পড়াই, আবার হলো যে ঠিক আছে একজন বলবে আর একজন শুনবে, এরকম হতে পারে। আবার আপনি বলবেন তারা শুনবে, অথবা তারা বলবে আপনি শুনবেন। তার মানে হলো এরকম বিভিন্ন ভাবে যখন আমরা কোনো একটা জিনিস পড়াবো তখন এটা তারা খুব দ্রুত শিখে। তার মানে শেখার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা হবে না। এবং ওই ক্লাসে ধরেন আমরা মানুষ হলো কয়েক ধরনের মানুষ আছে। কারো কারো হলো লার্নিং প্রসেস বা শেখার যে প্রক্রিয়াটা এটা দেখার মাধ্যমে বেশি শিখতে পারে। বুঝতে পেরেছেন? কেউ কেউ, সবাই কিন্তু একরকম না। আবার কেউ আছে শুধু শোনার মধ্য দিয়ে হলো যে বেশি শিখতে পারে, এরকম কিছু লোক আছে। আবার কেউ আছে বাস্তবে কাজটা করার মাধ্যমে শিখতে পারে। তাহলে এই তিন ধরনের, বেসিক্যালি এই তিন ধরনের লোক বেশি দেখা যায়। তো এখন কারো কারো, এখন আমি যেটা আগেই বলেছি যে বিষয়টা কিন্তু এমন না যে একজন দেখার মাধ্যমে শেখে তার মানে হলো সে শোনার মাধ্যমে একেবারেই শেখে না, বিষয়টা কিন্তু এমন না। মানে কম বেশি, কেউ বেশি শিখতে পারে দেখে, কেউ বেশি শিখতে পারে শুনে, আর কেউ বেশি শিখতে পারে কাজটা করে। তো সুতরাং আমার একটা ক্লাসে তো বিভিন্ন শ্রেণীর স্টুডেন্ট আছে, মানে বিভিন্ন ক্লাসের এই তিন ধরনের স্টুডেন্টই আছে। আমি কিন্তু জানি না, তাহলে আপনি শুধু একটা জিনিস ধরেন এই জায়গায় এঁকে দিলেন আর ওরা হলো উঠায় নিয়ে চলে গেল, তার মানে আপনি মনে করলেন সবাই শিখে গেছে। বিষয়টা কিন্তু তা নয়। কারণ ওখানে কিছু স্টুডেন্টের হয়তো এটাই হয়ে গেছে, আবার কিছু স্টুডেন্টের লাগবে কি, তাকে ওইটা বলান লাগবে।
তাকে দিয়ে তার কানের ভিতরে ওইটা ঢুকাইতে হবে। তো সুতরাং সেক্ষেত্রে আপনাকে বারবার বলা বা বাচ্চাদেরকে দিয়ে বলানো, ওকে দিয়ে বলানো, এই প্রক্রিয়াটা আমাদের অবলম্বন করতে হবে। তাহলে একটা বিষয়কে যখন আমরা তিনভাবেই শেখাবো তখন কিন্তু হলো ওরা দেখবেন যে শিখে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তো এজন্য আমরা এই জিনিসটা মাথায় রাখবো। তো এখন মূল কথা হচ্ছে শিশুরা একভাবে শেখে না, তারা বিভিন্নভাবে শেখে। এবার আসেন শিশুরা সাধারণত যেভাবে শেখে, আপনারা যে তালিকাগুলো করেছেন ওর সাথে আপনি মিলিয়ে নিতে পারেন। আচ্ছা, একটু মিলিয়ে দেন। তো আমরা এখানে যে বিষয়গুলো করেছি দেখেন, এক নম্বর হলো দেখে শেখে, দ্বিতীয়ত শুনে শেখে, তৃতীয়ত হলো গন্ধ নিয়ে শেখে। দেখেন না, না লিখে থাকলে ওকে লিখে ফেলতে পারেন আপনারা। হ্যাঁ, তারপরে হলো কল্পনা করে শেখে, কল্পনা। দেখবেন ওরা কল্পনা করে যে আমি এই উড়ে যাচ্ছি, আকাশে যাচ্ছি, বাতাসে যাচ্ছি। এই আহিয়ানকে মাঝে মধ্যে দেখে হলো উড়োজাহাজ গেলে দৌড়ে আসে, আব্বু, আব্বু উঠলো ঠুস, আম্মু উঠলো ঠুস, আপু উঠলো ঠুস, এবার আমি উঠলাম, এই আমরা যাচ্ছি। এভাবে করে, মানে এটা হলো তার কল্পনা আর কি। তো বিষয়টা হলো এরকম বাচ্চারা হলো কল্পনা করেও শেখে। তারপরে তুলনা করে, তারা তুলনা করে অমুকে এরকম, এইটা এরকম, এইটা এরকম, এই ফ্যানটা এইভাবে ঘোরে, আর হলো যে ওই সিলিং মানে এই ফ্যানটা হলো নিচে রাখা হয়, এইভাবে ঘোরে, মানে ওরা একটার সাথে একটা তুলনা করে। তারপর হলো অংশগ্রহণ করে শেখে, তারপরে দলে কাজ করে শেখে, গল্পের মাধ্যমে শেখে, পর্যবেক্ষণ করে শেখে, দেখে আর কি। পর্যবেক্ষণ করা মানে কোনো একটা জিনিস দেখে। তারপরে ছবি পড়ে, ছবি দেখা ওটা পড়ে, ও কিন্তু ছবি পড়ে, ছবি রিড করে। আমরা তো ছবি দেখি, আর ওরা রিড করে, ওর ভিতরে কি আছে, কোথায় আছে, কি আছে দেখবেন, খেয়াল করে দেখবেন। এই জন্য কিন্তু এই বাচ্চাদের বইয়ে এত ছবি থাকে। খেয়াল করে দেখেছেন না, প্রচুর ছবি থাকে। এই ছবি রাখার উদ্দেশ্যটা হচ্ছে ওইটা। তারপরে অনুভব করে, সে ফিল করে এক একটা জিনিস। আপনি যখন কোনো একটা কথা বলেন, সে ভেতরে ভেতরে ফিল করার চেষ্টা করে। তারপরে একাকী চিন্তা করে, মানে একা একা চিন্তা করে শেখে। তারপরে কেউ কোনো নির্দেশনা দিলে সেই নির্দেশনা থেকে শেখে। তারপরে গানের মাধ্যমে সে শেখে। তারপরে হলো অনুসন্ধান করে, মানে কোনো একটা বিষয় কেন এরকম হয়, কেন এরকম হয়, এভাবে করে শেখে। নাচের মাধ্যমে শেখে, অনুকরণ করে শেখে। তারপরে স্বাদ নিয়ে, টেস্ট, টেস্ট নিয়ে শেখে, উপলব্ধি করে শেখে, প্রশ্ন করে শেখে, নাড়াচাড়া করে। দেখবেন ওরা কোনো একটা জিনিস পাইলে এটা ধরবে, ধরে এটা দেখবে, এই করবে। দেখেন, খেয়াল করে দেখেন, আপনার একটা কাজের জিনিস, সেটাও ওর ওটা দেখা লাগবে। এই কাজগুলো মানে এর মাধ্যমে সে শেখে, শেখার চেষ্টা করে। তারপরে হলো যে ছড়ার মাধ্যমে শেখে, বারবার চেষ্টা করার মাধ্যমে শেখে, এবং অভিনয়ের মাধ্যমে শেখে। তো এখন এই যে শেখাটা সবচেয়ে বেশি বেশি শেখে তখনই যখন হলো সে কোনো কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তার মানে এতগুলো যে কথা বললাম যে অনেকভাবে তো তারা শিখছে, তো সবচেয়ে বেশি শেখে কখন? যখন তারা সক্রিয়ভাবে কোনো কাজে অংশগ্রহণ করে। পরিবারে, বিদ্যালয়, সমাজে বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা তাদের শিক্ষণের মূল ভিত্তি। কোনো ধারণা বা তথ্য যখন শিশুর পূর্ববর্তী অর্জিত জ্ঞান বা ধারণার ভিত্তিতে তার কাছে অর্থপূর্ণ মনে হয়, তখনই সে শেখার জন্য চেষ্টা করে এবং সাবলীলভাবে সেটা শেখার চেষ্টা করে। চিন্তা করে দেখেন, তার মানে আপনি একটা জিনিস, নতুন একটা জিনিস হুট করে তাকে শিখিয়ে দেবেন, এটা হয় না। সে যখন মনে করে যে তার আগের যা জানা আছে ওর সাথে এটার একটা কোনো মিল আছে, তখন হলো সে সেই জায়গাটা হলো শেখার জন্য সে নিজেকে প্রস্তুত করে। তার আগে তার ভিতরে এক ধরনের একটা সংকোচ বোধ কাজ করে। তো এই জন্য যখন তার কাছে মনে হবে যে এই জিনিসটা অর্থপূর্ণ একটা জিনিস আমি শিখতেছি, তখনই সে শিখবে। তারপরে শিশুরা সমন্বিতভাবে শেখে এবং তারা তাদের শিক্ষণকে কোনো বিষয় বা শাখায় বিভক্ত করে না, যে কারণে খেলা হচ্ছে শিশুর অন্যতম মাধ্যম। মানে ওরা এরকম চিন্তা করে না, এটা হলো বাংলা শিখতেছি, এটা ইংরেজি শিখতেছি, এটা আরবি শিখতেছি, এটা হলো ভূগোল শিখতেছি, এইগুলো ওরা চিন্তা করে না। ওদের শেখা হলো সমন্বিত। ওই এই জন্য বলা হয় যে আসলে বাচ্চাদের ক্লাসগুলোতে এরকম আলাদা আলাদা টিচার ভাগ করে না দিয়ে এখানে হলো যে দুইজন টিচার থাকা উচিত। মানে হলো যে ফুল ফুল টাইমটাই দুইজন টিচার, তাহলে হলো বাচ্চাদের শেখার প্রক্রিয়াটা সুন্দর হয়। কারণ ওরা কিন্তু বাংলাও বোঝে না, ইংরেজিও বোঝে না, ওরা বোঝে হলো যে কি আসতেছে, এখন ম্যাডাম কি করতেছে, এই জিনিসটা। তো
তো সুতরাং আমরা এই বিষয়গুলো দিকে খেয়াল করব। আর এবার কয়েকটা কথা একটু লিখে নেন, কয়েকটা লাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো শিশুর শেখার মূল মন্ত্র। শিশুর শেখার মূল মন্ত্র আমরা 5টা বিষয় বলবো। শিশুর শেখার মূল মন্ত্র। নাম্বার 1, শিশু পড়তে করতে এবং খেলতে খেলতে শেখে। শিশু পড়তে করতে এবং খেলতে খেলতে শেখে। নাম্বার 2, হচ্ছে আগ্রহ হলো শিক্ষণের মূল চালিকা শক্তি। আগ্রহ, এজন্য আপনাকে সবার আগে বাচ্চাদের ভিতরে কোনো একটা বিষয়ে আগ্রহ তৈরি করতে হবে। এইটা মাথায় রাখতে হবে আপনার। মানে আমরা কিন্তু পড়ানোর আগে আগ্রহটা তৈরি করতে পারছি না। এই জন্য হয় কি, বাচ্চারা ওই জায়গাটায় খুব আগ্রহ কিভাবে তৈরি হবে? বাচ্চাদের আগ্রহ তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে ওদের সাথে, মানে ওদের পরিচিত কোনো জিনিসের সাথে যখন আপনি তুলনা করবেন, ওদের পরিচিত কোনো বিষয়ের সাথে যখন আপনি মিলিয়ে মিলিয়ে বলবেন, গানের মাধ্যমে বলবেন, খেলার মাধ্যমে বলবেন, অভিনয়ের মাধ্যমে বলবেন, তখন ওর ভিতরে তৈরি হবে ওর আগ্রহ। আর আগ্রহ যখন তৈরি হবে তখন ও শিখবে। তারপরে কি, তৃতীয় হলো খেলা হলো আনন্দময় শিখন অভিজ্ঞতা। খেলা হলো আনন্দময় শিখন অভিজ্ঞতা। তার মানে খেলাই হচ্ছে বাচ্চাদের শেখার সবচেয়ে আনন্দদায়ক একটা উপায়, এবং সেখান থেকে তাদেরকে আমাদের শিখাইতে হবে। তো তার মানে খেলা হলো আনন্দময় শিখন অভিজ্ঞতা। তার মানে খেলা শুধু খেলা না, কিন্তু খেলাটা কি তাদের শিখন শিখন অভিজ্ঞতা। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য ওরা খেলতে গেলে আমাদের বিরক্ত হওয়া যাবে না, বরঞ্চ খেলাটাকে উৎসাহিত করতে হবে, তাহলে ওরা শিখবে। তারপর হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিভিন্ন কাজ হলো শিখনের মাধ্যম। ইন্দ্রিয় গ্রাহ্য বিভিন্ন কাজ হলো শিখনের মাধ্যম। তার মানে আমরা যে 5টা ইন্দ্রিয়ের কথা বলেছি, এই 5টা ইন্দ্রিয় ব্যবহার করতে পারে এই ধরনের কাজগুলোর মাধ্যমে তাকে শিখাইতে হবে। 5টা বলতে সবগুলো লাগবে এমনটা না, অন্তত 1টা 2টা ব্যবহার করে। কি, ইন্দ্রিয় গ্রাহ্য বিভিন্ন কাজ হলো শিখনের মাধ্যম। তার মানে তারা হলো কাজের মাধ্যমে শিখবে। কাজের মাধ্যমে শিখবে, যেই কাজগুলো হলো তারা বাস্তবে করতেছে না। এটা কিন্তু এমন না যে কল্পনায় করলে হচ্ছে না, কাজগুলো বাস্তবে করে করে তারা শিখবে। তার মানে ইন্দ্রিয় গ্রাহ্য বিভিন্ন কাজ হলো শিখনের মাধ্যম। আর সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে পর্যবেক্ষণ। লেখেন, পর্যবেক্ষণ, অনুসন্ধান, চিন্তা ও কল্পনা হলো শেখার অত্যাবশ্যকীয় উপায়। পর্যবেক্ষণ, অনুসন্ধান, চিন্তা ও কল্পনা হলো শেখার অত্যাবশ্যকীয় উপায়। তাহলে আমাদের ক্লাসগুলো হতে হবে এমন ভাবে যাতে করে বাচ্চারা এই যে 5টা মূল মন্ত্রের কথা বললাম, এই 5টা মূল মন্ত্রের ভিতর দিয়ে থাকে। তাহলে কথাটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন তো? ভেরি গুড। তাহলে আজকে আমরা মোটামুটি অনেকগুলো বিষয় জানলাম। তার ভিতরে কি কি জেনেছি আপনারা একজন একটু পরে ম্যাডামই বলেন তো কি 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 করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ডিটেল না, মানে পয়েন্টটা, হ্যাঁ পয়েন্টগুলো বলেন। আচ্ছা, 1 নম্বর হচ্ছে শিশুদের সাধারণ বৈশিষ্ট্য শিখেছি। তারপর হচ্ছে যোগাযোগের কৌশল, এবং যোগাযোগের কৌশলের মধ্যে 2টা পয়েন্ট ছিল। একটা হচ্ছে মৌখিক যোগাযোগ, আর একটা হচ্ছে অমৌখিক যোগাযোগ, আর একটা হচ্ছে শিশুর শেখার মূল মন্ত্র। শিশুর শেখার মূল মন্ত্র আর শিশুরা কিভাবে শেখে একটা আপনারা ওয়ার্ক করেছিলেন আর কি, যে শিশুরা কিভাবে শেখে। তো যাই হোক, ধন্যবাদ। তো আমরা এই বিষয়গুলো দেখার